নমস্কার 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 সব বন্ধুরা, সবাই ভালো আছো তো? আজকে রূপম অন দ্য রক্স প্রেজেন্টেড বাই কংক্রিটো উনো সিমেন্ট এর এই নতুন পর্ব শুরু করছি খানিকটা ঘাবড়ে থাকা অবস্থায়। ঘাবড়ে থাকা অবস্থার অন্যতম কারণ, সেই মনে আছে একজন পত্রলেখক, তাকে কিন্তু আমি জীবনে ভুলব না, যতই আমার ভুলো মন হোক। তার নাম মানস সিংহ। সে আমার মতো বাঘের ডেরায় বা বাঘের গুহায় ঢুকে নিজের সিংহত্ব প্রমাণ করে ছেড়েছিল। তার বক্তব্য ছিল, আমি খুব ভুলোমন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে, মানে আমাদের প্রিয় 91.9 ফ্রেন্ডস FM এর যারা সর্বেসর্বা, তাদের কাছ থেকে আমি একই নোটিশ পেয়েছি। বন্ধুরা, আমি খুব ঘাবড়ে আছি। গত শুক্রবার মানে 7ই ফেব্রুয়ারি ছিল রোজ ডে। আমি ভুলে গেছি। কি কেলেঙ্কারি! এইভাবে কি একটা রেডিও শো হোস্ট করা যায় এত ভুলোমন হলে? কাজেই আমি এখন পূর্ণাঙ্গ তালিকাটা তোমাদের সামনে রাখব। যতক্ষণ না রাখতে পারছি ততক্ষণ আমার শান্তি নেই। আজকে তো ভ্যালেন্টাইন্স ডে। হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে টু অল অফ ইউ। সবাইকে আমি দূর থেকে ভালোবাসা জানানোই ভালো। বেশি কাছে গেলে কি হয় সেসব আমরা দেখেছি। সেই প্রসঙ্গে একটু পরেই আসছি। কিন্তু যেটা বলার, মানে বেশি ঠাট্টা ইয়ার্কির মধ্যে না গিয়ে সতর্ক দূরত্ব বজায় রেখে সবাইকে আমি ভালোবাসা জানাচ্ছি। এবং এটাও মনে করিয়ে দিই, যেটা আমার কাজ আর কি, আমার কাজ মনে রাখা। আমি এটা মুখস্থ করে এসেছি। আমি বলছি, তোমরা দেখো ঠিকঠাক বলতে পারলাম কিনা। আমি মুখস্থ বলছি কিন্তু, কেমন? ভ্যালেন্টাইন্স ডেতে পৌঁছতে হয় অনেকগুলো মিষ্টি মিষ্টি সুন্দর সুন্দর দিন পেরিয়ে, বা রাতও পেরোতে হয়। দিন এবং রাতের যোগফল পেরোতে হয়। এগুলোর এক একটি তাৎপর্য আছে, বিশেষ তাৎপর্য। যেমন গত 7 তারিখে যেটা আগেই বললাম, যেটা আমি ভুলে গেছিলাম, সেটা হলো রোজ ডে। মানে এই দিনে এবং রাতে একে অন্যকে গোলাপ দিতে হয়। মানে যাকে তুমি ভালোবাসো তাকে গোলাপ দেবে। বিভিন্ন ধরনের ভালোবাসা তো হতে পারে। মানে ভালোবাসা বলতেই একজন প্রেমিক এবং একজন প্রেমিকার, বা একজন বয়ফ্রেন্ড এবং গার্লফ্রেন্ডের ভালোবাসা না। অনেক রকম ভালোবাসা। বাবা মার প্রতিও ভালোবাসা, সন্তানের প্রতিও ভালোবাসা, ছোট মামার প্রতিও ভালোবাসা, তাই না? বা তোমার প্রিয় বন্ধু, তার প্রতিও ভালোবাসা রয়েছে। সবাইকেই দিতে পারো, কিন্তু ভালোবাসাটা জাহির করতে হবে। মানে বলতে হবে যে তোমাকে তো খুব ভালোবাসি, কাজেই তোমাকে একটি গোলাপ দিলাম। এই কথাটি যদি আমার আগের দিন স্মরণে থাকতো, আমি এইটুকু কথা বলে আমার গান লাল গোলাপ বাজিয়ে দিতে পারতাম। ভুল করে ফেললাম, কেলেঙ্কারি। এবার আসি ফেব্রুয়ারি 8। এই দিন হলো প্রপোজ ডে। অর্থাৎ এমন কেউ যাকে ভালোবাসার কথা অফিসিয়ালি জানানো হয়নি, তাকে প্রেম নিবেদন বা ভালোবাসা নিবেদন করতে পারবে এই দিনে। মানে একদম পাঁজিতে লেখা আছে। কোন ধর্ম বা কোন শাস্ত্র এই পাঁজি তৈরি করেছে জানি না, কিন্তু এখানে লেখা আছে এই দিনই হচ্ছে সারা বছরে প্রপোজ করবার সাংঘাতিক শুভ লগ্ন। বুঝলে? এইবার এসে গেল 9 ফেব্রুয়ারি, যেটা কিনা চকলেট ডে। কি স্মৃতি ঠিকমতো কাজ করছে তো? যা যা বলছি ভুল হচ্ছে না তো? ভুল যদি হয়, আবার মানস সিংহের মতো সিংহ হয়ে একটা সিংহ বাহিনী চিঠি লিখো আমায়, অসুবিধা তো কিছু নেই। চকলেটের জন্য ডেডিকেটেড দিনটায় কি কি করবে, কোন চকলেট খাবে, সেটা কতটা ডার্ক বা কতটা লাইট, কতটা তেতো, কতটা মিষ্টি, কতটা নোনতা। হ্যাঁ, নোনতা চকলেটও হয় জানো। একটা ফ্লেভার আছে, যেটা আমি ব্র্যান্ডের নাম তো বলতে পারবো না, রেডিও অনুষ্ঠান, কিন্তু সি সল্ট বা সমুদ্র নুন এই নামের একটা ফ্লেভার বা স্বাদ আছে। সেই চকলেট কিন্তু আমার খুব প্রিয়। তাহলে জেনে গেলে আমার ফেভারিট চকলেটের স্বাদ কি? সমুদ্র নুন। এই চকলেট ডে গান সমেত বা গান ছাড়া, আরটিআর সমেত বা আরটিআর ছাড়া পেরিয়ে গেলে আমরা পেয়ে যাব 10ই ফেব্রুয়ারি টেডি ডে। টেডি ডে নিয়ে আমি মাইকটা দিয়ে দিচ্ছি সৌভিককে। সৌভিক কিছু বলুক। সৌভিক আমাদের প্রিয় বন্ধু, আমার এই স্টুডিওতে যাকে ছাড়া আমার এক পাও চলে না, বা না এক গলাও চলে না, বলবো কি বলবো। সৌভিক, হ্যালো বন্ধুরা। এই তো একদম চেনা, আজকে একদম চেনা ফর্মে। সৌভিক, কিছু বল টেডি ডে নিয়ে। প্রথমত এই সপ্তাহটা সম্বন্ধে না, মানে আমি খুব একটা
আমার খুব একটা মনে ছিল না। না, এটা তো তোর মনে থাকবে, কারণ তুই তো মানস সিংহের ধ্যাতানিটা তুই খাসনি, আমি খেয়েছি, কাজেই আমাকে সব মুখস্থ করে এখন চলতে হবে। তুই বল, মানে নিঃসংকোচে তুই টেডি ডে এই ব্যাপারটা একটু ব্যাখ্যা কর, কতটা গুরুত্বপূর্ণ এটা জীবনে। আমার ব্যক্তিগত জীবনে এটার গুরুত্ব আমি খুব একটা বুঝিনি। আচ্ছা, তোর তো একটি শিশুকন্যা রয়েছে। হ্যাঁ, প্রকৃতি। হ্যাঁ, এক্স্যাক্টলি। হ্যাঁ, প্রকৃতি হওয়ার পর আমি মানে টেডির গুরুত্বটা বুঝতে পেরেছি আরো বেশি ভাবে। তো এই এখনো টেডি ডে হিসেবে তো জানে না, হয়তো বছরের যে কোনো দিনই টেডি ডে হতে পারে। তো টেডি ডে গেল, তো প্রকৃতিকে একটা নতুন টেডি তো একটা উপহার দিলে পারতিস। এবার আমাকে বাড়ি থেকে বেরিয়ে যেতে হবে, জায়গা নেই রাখার। ওকে, টেডি ডে নিয়ে আমার কোনো গান নেই, চকলেট নিয়ে তাও থাকলেও থাকতে পারে, এখন মনে পড়ছে না। টেডি নিয়ে শিওর নেই। নেক্সট ওয়ান ইজ 11ই ফেব্রুয়ারি, প্রমিস ডে। কি প্রমিস করা যায়, কাকে করা যায়, সেটা তোমরাই ঠিক করে নিও। আমার ছোটবেলায় আমার বাবা মার তৈরি করা একটা গান গাইতাম, এই শপথ নিলাম আজ নতুন করে, গড়ব এ দেশ মোরা গড়ব, নতুন আলো গান নতুন হাসি দিয়ে, সূর্য স্বপ্নে প্রাণ ভরব, শপথ নিলাম, এই শপথ নিলাম। তাহলে প্রমিস করলাম, কি যে প্রমিস করেছি সেটা তোমাদের বলবো কেন। এরপরে যেটা আসছে সেটা হলো 12ই ফেব্রুয়ারি, হাগ ডে। মানে জড়িয়ে ধরতে হবে আর কি। এটা তো সম্ভব নয়, এত দূর থেকে বেতার তরঙ্গে জড়াবো কি করে, কাজেই এই জিনিসটাতে জড়াচ্ছি না, এগিয়ে যাচ্ছি। 13ই ফেব্রুয়ারি, কিস ডে, মানে চুম্বন দিবস। আচ্ছা, আজকে তো 14ই ফেব্রুয়ারি, মানে শুক্রবার যারা এই অনুষ্ঠানটা শুনছো তাদের ক্ষেত্রে এটা 14ই ফেব্রুয়ারি। তো আজকের এই ভ্যালেন্টাইন্স ডের জন্য একটা স্পেশাল কিছু তো করা যেতেই পারে, করবো, কিন্তু তার আগে চুম্বন দিবসকে একটু গুরুত্ব দিই, কেমন? তার কারণ হচ্ছে, একটু আগেই বলছিলাম যে বেশি কাছাকাছি এসে গেলে কি কি সব হতে পারে কেলেঙ্কারি, সেসবের মধ্যে দিয়ে তো আমরা যাচ্ছি এখন। আমার খুব মনে পড়ছে, আমার প্রিয় একজন শিল্পী আছেন, তার নাম উদিত নারায়ণ। উদিতজির কেরিয়ারের একদম প্রথম থেকে, যখন ওই পাপা কেহতে হ্যায় এই গানটা রিলিজ করেছিল, তখন থেকেই আমি ওর বিশাল ভক্ত। তো এই তো আমরা চুম্বন দিবস পেরিয়ে এলাম, এরকম একটা দিনে, এটা তো খুব রোম্যান্টিক দিন, এবং উদিতজি রোম্যান্টিক গানই করেন, এর বেশি কানেকশন কিন্তু নেই। এই কানেকশন কেউ খুঁজতে যেও না, সব ঘটনাই কাল্পনিক। বাস্তব জীবনের সঙ্গে কেউ যদি কোনো মিল খুঁজে পান, সেটা নেহাতি কাকতালীয়। গত সপ্তাহের আগের সপ্তাহে এবং তার আগেও কোন কোন সিনেমাতে আমি পর্দায় এসেছি বিভিন্নভাবে, সেসবের তালিকাও আমরা পেশ করেছি। ঠিক তেমনি একটু আগে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ আরেকটা তালিকা দিয়ে রাখলাম, যে এই যে এতগুলো দিন এবং রাত আমরা অতিক্রম করে প্রেম দিবসে পৌঁছচ্ছি, এর ডকুমেন্টেশন একটা প্রামাণ্য প্ল্যাটফর্মে রেখে যাওয়া তো মানব প্রজাতির একটা বড় দায়িত্ব, তাই না? সো এই দায়িত্ব আমরা পালন করলাম, এবং অবশেষে অনেকগুলো দিন পেরিয়ে আমরা পদার্পণ করলাম যে দিন বা যে রাতের জন্য আমরা অপেক্ষা করছিলাম, সেই ভ্যালেন্টাইন্স ডে। শুধু ডে বলবো নাকি নাইটও বলবো, নাকি পুরোটা ডে অ্যান্ড নাইট মিলিয়ে ডে হয়? আচ্ছা, যাই হোক না কেন, এই দিনটিকে সেলিব্রেট করবার জন্য আমি বেছে নিয়েছি একটি কবিতা। এই কবিতাটি আমি পাঠ করব। আমার নতুন কবিতার বই নীলাভ এক নিদ্রা বন্দর, যা মূলত প্রেমের কবিতারই সংকলন। সেখান থেকে এখন আমি পড়ে শোনাচ্ছি যে কবিতাটা, তার নাম দৃশ্য 3। কবিতাটা কতটা প্রেমের কবিতা সেটা পাঠকরা বিচার করবেন, তোমরা যারা আজকের অনুষ্ঠান শুনছো তোমরা বিচার করবে। সরাসরি প্রেমের অনুষঙ্গ কিন্তু নেই। দুজন মানুষের কথা বলা হচ্ছে যাদের সম্পর্ক ব্যাখ্যা করা হয়নি এই কবিতায়, যাদের পরস্পরের প্রতি প্রায় কোনো সংলাপই নেই, এমনকি একে অপরের দিকে তাকিয়ে দেখাও নেই। কিন্তু আমার মতে যেটা আছে সেটা হলো ভালোবাসা। কাঠ সাদা মঞ্চের উপর আমি প্রায় ঘুমিয়েই পড়েছি তখন। তুমি হাঁটছ অডিটোরিয়ামে, দর্শক আসন জুড়ে যাতায়াত করছো, ভাব দেখাচ্ছ যেন কিচ্ছুটি হয়নি। একটা খয়েরি জামা পরে তুমি গৃহিণীর ভঙ্গিতে হাঁটছ, বিড়বিড় করছো ঋণ ঋণে মিষ্টত্বে। ঘুমিয়েছে তাতে কি, ঘুম পেলে ঘুমোবে না?
আমি চাদর টেনে মাথা ঢেকে নিয়েছি। অডিটোরিয়ামে কত মানুষ ঢুকছেন, বসছেন। একটু পরেই অনুষ্ঠান শুরু হবে। মানুষের গুঞ্জন শুনছি আমি। ভালো লাগছে, ঘুম পাচ্ছে। পার্ক স্ট্রিটের এই সাহেবি অ্যাপার্টমেন্টের ছাদগুলো বেজায় উঁচু। প্রায় 2 তলা ঢুকে যাবে এ বাড়ির একটা ফ্লোরেই। এখানেই একটা অ্যাপার্টমেন্টে 2 ঘরে আমরা থাকি। আমার ঘরটা করিডোরের শেষ প্রান্তে, তোমার ঘর ফ্ল্যাটে ঢুকেই বাঁ হাতে। আমরা কথা বলি না একে অন্যের সঙ্গে, রাখি না চোখে চোখ, শুধু পরস্পরের চলাচল অনুভব করি, উপভোগ করি। যেহেতু আমরা কথাই বলি না, তাকিয়েও দেখি না একে অন্যকে, এই ফ্ল্যাটে কোনো গল্প তৈরি হতে নেই, প্রেক্ষিতটুকু ছাড়া। প্রেক্ষিত আমাদের ইচ্ছে অনিচ্ছের উপর নির্ভর করে না, সে তৈরি হয় নিজের নিয়মে, ঘুমের মতনই। আমি খুঁজে বেড়াচ্ছি তোমায়, কোথায় গেলে? এই ঘর দেখছি, ও ঘর দেখছি, বাইরে কফি খাওয়ার জায়গা, করিডোরের বাঁদিকে তোমার ঘর, কোথায় গেলে? আমায় কে যেন বলল, সময় সে তো বহমান, থামবে কেন? থেমে থাকবে থোড়াই, যার যাওয়ার সে চলে যাচ্ছে। আমি ছিটকে বেরিয়ে এলাম ফ্ল্যাটের বাইরে। পুরনো সাহেবি বাড়ির ভুতুড়ে কোলাপসেবল লিফট, তার সামনেই বেঞ্চ পাতা আছে কাঠের, সেখানে বসে আছে 3 জন মেয়ে। আমার চোখ আটকে গেল মাঝখানের জনের উপর, তুমি। এই কি অদ্ভুত পোশাক, অদ্ভুত অর্থহীন সাজ। মখমলি একটা জামা পরে আছো, অপ্রয়োজনীয় জমকালো। চুলের উপর পড়েছ পরচুলা, সাদা, বেগুনি, নীল, 3 রকম রঙের চুলের সমষ্টি, ঠিক যেন আপাত সম্পর্কবিহীন দৃশ্য 3। তুমি চোখ বুজে আছো। আমি তোমার সামনে গিয়ে বসে পড়লাম মাটিতে, বললাম, চলে যাচ্ছ কেন? পাশ থেকে তোমার বান্ধবীর গলা শুনলাম, যদিও তাকাইনি আমি তার দিকে। সে বলল, যখন নৈশ অভিযানে বেরোতাম এমন করেই উদ্ভট বেশে সাজতাম আমরা। তুমি কষ্ট করে একবার বিরক্তি নিয়ে তাকালে আমার দিকে, তারপরই বুঝে ফেললে চোখ পুনর্বার। মনে মনে বললে, কেন এসেছো এখানে? ঘুমোতে দাও। কিন্তু আমি আমার সব কাজ শেষ করেই তোমার কাছে এসেছিলাম, অন্য কোথাও যাওয়ার তো ছিল না আর। লিফট এসে যাবে, তোমার প্রস্থান পথ আড়াল করে আমি তোমার পায়ের কাছে বসে রইলাম ঠায়। আগের সপ্তাহে আমরা এবারে কি করব না করব সে বিষয়ে একটা ছোট্ট ইঙ্গিত দিয়েছিলাম। বলেছিলাম, মনা পাকড়াশি বলে একজন ব্যক্তি সম্পর্কে কিছু কথা আমি বলবো। এই কথাটা এসেছিল শ্রী অভিজিৎ অধিকারী বলে একজন অত্যন্ত গুণী ব্যক্তি, যার প্রতি আমার শ্রদ্ধা আছে অনেকদিন ধরেই। তার লেখা একটা রিভিউ পাঠ করার সূত্রে। রিভিউটা ছিল আমার নতুন বই খোড়ো আমার ফসেল, যেটা অয়ন চৌধুরী সম্পাদনা করেছেন। আমার বিভিন্ন সময় বিভিন্ন পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারের একটি সংকলন। এটি পড়েই পাঠ প্রতিক্রিয়া দিয়েছিলেন শ্রী অভিজিৎ অধিকারী, যেটা আমি তোমাদের একটু পড়ে শুনিয়েছিলাম। অভিজিৎবাবু অনেক দিন আগে আমার গান নিয়ে লেখালেখি করেছেন বিভিন্ন কাগজে। তার মধ্যে একটা কাগজে আমার যদ্দূর মনে পড়ে তার লেখার পাশেই পেয়েছিলাম মনা পাকড়াশির বিভিন্ন লেখা। মনা পাকড়াশি তার আমাকে নিয়ে প্রথম লেখায় একটা এমন কথা বলেছিলেন যে কথাটা প্রায় একটা ভবিষ্যৎবাণী। আমাদের ফিডব্যাক, রূপম একদিন বাংলা গানের সুপারস্টার হবে। এত বড় কথা আমার গান সম্পর্কে এর আগে কেউ কোনোদিন বলেননি। কিন্তু এই মনা পাকড়াশি কেমন লোক, তার হাতে ডেমো ক্যাসেটটি পৌঁছবে এই আশা রেখেই তো আমি সেই কাগজের আপিসে গিয়ে ক্যাসেটটা জমা দিয়ে এসেছিলাম। বাড়িতে বানানো একটা 40টা গানের নিরীহ ডেমো ক্যাসেট, কোনো স্টুডিওতেও রেকর্ড করা নয়। কিন্তু কোনো ভরসা ছিল না যে মনাবাবুর আমার গান ভালো লাগবে। তার কারণ তার সম্পর্কে আমার ধারণা যা ছিল, অত্যন্ত খিটকেল একজন বৃদ্ধ, কথা বলেন উদ্ধত ভঙ্গিতে, মানে লেখেন আর কি। যে লেখাগুলো আমি পড়ি, গান বাজনা বলে একটা পাতা ছিল সেই কাগজের, সেখানে নিয়মিত কলম বেরোতো। যারা নতুন জনপ্রিয় হয়েছেন সেই সব গায়কদের গান, পাশাপাশি যারা এখনো গান প্রকাশ করে উঠতে পারেনি তাদেরও অনুষ্ঠানের খবর ইত্যাদি এই বৃদ্ধ ভদ্রলোক সেই সব গান শুনতেন। তার যা মতামত সেটা যুক্তি সহকারে প্রকাশ করতেন তার লেখায়।
কিন্তু সেই প্রকাশের মধ্যে তিরস্কার যদি থাকতো ৮০%, পুরস্কারের ভাগ ছিল ২০%। মানে বেশিরভাগ সময়তেই খুব তিতকুটে লেখা লিখতেন, খুবই গালমন্দ করতেন। তবু আমার তো কিছুই নেই সেই সময়, হারাবার আর কি আছে, এই ভেবেই ডেমো ক্যাসেটটি তার হাতে তুলে দেবার জন্য সেই অফিসে পৌঁছে দিয়ে এসেছিলাম। তারপর তো পেলাম এরকম প্রশংসা, এবং একবার দুবার নয়, নিয়মিতই মনা পাকড়াশি আমাকে নিয়ে লিখতে থাকলেন। অনেক দিন পরে আমার যখন একটু নামডাক হয়েছে, তখন আমি আমার একটি প্রথম কবিতার বই ঠিক না, গানের বই, গানের সংকলন, সেটা বার করেছিলাম আহির প্রকাশনী থেকে। নাম ছিল এপিটাফ। সেই বইটি আমি মনা পাকড়াশিকে উৎসর্গ করেছিলাম। মনা পাকড়াশি আসলে যে কে সেটা আমি অনেক পরে জানতে পারি। এই বৃদ্ধ ভদ্রলোক, খিটখিটে বুড়ো, এটা কিন্তু একটা ছদ্ম প্রকাশ, মানে এটা একটা ছদ্মবেশ। ইচ্ছে করেই একজন লেখক তিতকুটে কথা লিখবেন বলে এবং মন খুলে সমালোচনা করবেন বলেই এই ছদ্ম ব্যক্তিত্ব তৈরি করেছিলেন। এটা একটা মুখোশ। এই লেখক পরবর্তীকালে অত্যন্ত জনপ্রিয় হন, এখনও অত্যন্ত জনপ্রিয় একজন লেখক। নাম আমি বলবো না, তার কারণ সেটা বলবার অনুমতি আমার নেই। তবে মনা পাকড়াশি তার কাজ শেষ করে দিয়েছেন অনেক দিন, কাজেই মনা পাকড়াশি যে ফিকটিশিয়াস সেটা এখন বলে দেওয়াই যায়। এর সঙ্গে আমার আরেকটা যোগ আছে। যোগটা হলো, অভিজিৎবাবু যেমন তার রিভিউয়ে লিখেছিলেন যে রূপমের লেখালেখি তার গান লেখা দিয়ে শুরু হয়নি মোটেই। হ্যাঁ, ঠিকই এই কথাটা। আমি অন্যান্য লেখা আগে লিখেছি, গল্প কবিতা অনেক আগে থেকে লিখেছি, গান লেখা এসেছি অনেক পরে। আমাদের পরিবারে গান লেখার জন্য তো আমার মাই ছিলেন, মা গীতিকার ছিলেন এবং প্রতিষ্ঠিত গীতিকার ছিলেন। কাজেই আমার গান লেখবার সুযোগ বা প্রয়োজন কোনোটাই ছিল না। মা মারা যাবার পরেই আমি গান লেখায় হাত দিই, আমাদের পরিবারের ট্র্যাডিশনকে অক্ষুণ্ণ রাখবার ইচ্ছে। তো আমি গল্প লিখতাম। এমনকি যখন আমি ক্লাস 7-8-এ পড়ি, তখন একটা চরিত্রও তৈরি করেছিলাম। সেই চরিত্রের নাম হলো শ্রী ফারুক। একটা মজাদার চরিত্র। তবে এটাই আমার তৈরি করা একমাত্র চরিত্র নয়। আমি এরপরে যে চরিত্র তৈরি করেছি, যেটা বেশ জনপ্রিয় হয়েছে, তার নাম হলো ব্রহ্ম ঠাকুর। এই ব্রহ্ম ঠাকুর যখন আমি তৈরি করতে গেলাম, তখন আমার মাথায় ভাসছিল মনা পাকড়াশি, এই ক্যারেক্টারটা। আমার মনে হয়েছিল যে এরকমই একটা তিতকুটে বৃদ্ধকে আমার দরকার, যে কথা বললে অন্যরা বেশ ঘাবড়ে যাবে। আমি একজন মনস্তত্ত্ব বিশারদ বৃদ্ধকে তৈরি করলাম, যে মোটামুটি অনেক কিছুতেই পারদর্শী এবং তার জীবনটা বেশ অন্ধকার অতীত সমৃদ্ধ। আমার তৈরি করবার পরে এই ব্রহ্ম ঠাকুর অন্য অনেক রকম শেড নিয়ে আমার সামনেই আবির্ভূত হলেন। ততদিনে আমার লেখার মাধ্যমেই তিনি নিজেকে তৈরি করলেন এবং তিনি আমার লেখাকেও প্রভাবিত করলেন, এটা বলাই যায়। এবং এইভাবেই আলটিমেটলি শেষ হলো আমি যে উপন্যাসটা লিখবার চেষ্টা করছিলাম, এই সিরিজের প্রথম উপন্যাস, যে উপন্যাসের নাম চাঁদনীতে উন্মাদ একজন। ব্রহ্ম ঠাকুরের প্রসঙ্গ এলোই যখন, তখন একটা কথা মনে করিয়ে দেওয়া যাক। তোমাদের মধ্যে যারা যারা আমার অফিসিয়াল ইনস্টাগ্রাম প্রোফাইল, অর্থাৎ ইনস্টাগ্রামের @রূপম ইসলাম এই ঠিকানাতে যারা যারা আমাকে ফলো করেছ, তারা নিশ্চয়ই একটা অ্যানাউন্সমেন্ট দেখেছ কিছুদিন আগে। প্রসঙ্গত বলে রাখি যে এই ইনস্টাগ্রামে আমার অফিসিয়াল ঠিকানা ফলো করলে রূপম অন দ্য রক্সের কোন পর্বে কি আসতে চলেছে তা তোমাদের আর মিস করবার উপায় থাকবে না। সেখানে আমি খুবই রেগুলারলি জানিয়ে দিতে থাকি কোন এপিসোডে রয়েছে কোন চমক। তো যে প্রসঙ্গে ছিলাম, যে অ্যানাউন্সমেন্ট করা হয়েছিল, সেখানে একটা অ্যানিমেশনে দেখা যাচ্ছিল ব্রহ্ম ঠাকুর দুদিক থেকে, অর্থাৎ ডান দিক থেকে এবং বাঁ দিক থেকে আবির্ভূত হচ্ছেন, এবং যে লেখাটা বড় করে এসেছিল সেটা হলো ব্রহ্ম বনাম ব্রহ্ম। এই ব্যাপারটা কি, এটা জানবার অধিকার তোমাদের আছে বলেই এই ব্যাপারটা তোমাদেরই প্রথম খুলে বলছি। ব্যাপারটা আর কিছুই না, ব্রহ্ম ঠাকুরের দুটি নতুন অ্যাডভেঞ্চার আসতে চলেছে, দুটি রূপে। একটি হলো শ্রুতিরূপ, অন্যটি লিখিত রূপ। প্রথম যে ব্রহ্ম কাহিনী আসছে সেটা শোনা যাবে, আর দ্বিতীয় ব্রহ্ম উপন্যাস পড়া যাবে। এবং ধারাবাহিক কিছু না, একসঙ্গেই গোটাটা শোনা যাবে এবং পরবর্তী উপন্যাসটা
একসঙ্গেই পড়াও যাবে। দ্বিতীয় কাহিনী কবে আসবে সেটা আবার আমি এখানেই জানাবো। আপাতত বলে দিই, প্রথম গল্পটা আসছে 22শে ফেব্রুয়ারি, অর্থাৎ এ মাসের শেষ শনিবারে ঠিক রাত 9টায় মীর আফসার আলীর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। এবং মীরেরা যে অনুষ্ঠানটা সেখানে সম্প্রচার করে সেটার নাম হলো গপ্প মীরের ঠেক। এখানেই আসতে চলেছে ব্রহ্ম ঠাকুরের একটা নতুন জমজমাট কাহিনী, ব্রহ্মগুল। এটা কি শুধু গল্প নাকি গল্পের মধ্যেও আছে গান? ক্রমশ প্রকাশ্য। রূপমন্দ রক্সের এবারের এপিসোড আমি অত্যন্ত ঘাবড়ে গিয়ে শুরু করেছিলাম, আর শেষটাও ঘাবড়ে গিয়েই করছি। প্রথম ঘাবড়ানির কারণ তো আগেই বলেছি। এবারে যে জন্য ঘাবড়ে যাচ্ছি সেটা হচ্ছে যে শ্রীমতী অঙ্কিতা রাহা তিনি আমাদের সঙ্গে যোগাযোগ করছেন না। তিনি কি কোনো কারণে আমাদের উপর রাগ করলেন? হ্যালো হ্যালো, মাইক টেস্টিং 1 2 3। হ্যালো, হ্যাঁ, মেলায় এসে হারিয়ে গেছেন অঙ্কিতা রাহা। তিনি সত্বর আমাদের সঙ্গে যোগাযোগ করুন মেলা অফিসের সামনে। এই অঙ্কিতা রাহাকে গত সপ্তাহের আগের সপ্তাহে তিনি শ্রেষ্ঠ চিঠি লেখিকা এই উপাধির বিজয়িনী, অর্থাৎ ROTR উনো লেটার অফ দ্য উইক জিতে নিয়েছিল অঙ্কিতা। কথা হচ্ছে যে জেতে সে আমাদের সঙ্গে একটু যোগাযোগ করে নেয় যাতে তার পুরস্কার সে গ্রহণ করতে পারে, কিন্তু অঙ্কিতা তো যোগাযোগ করেনি। এবার অঙ্কিতাকে আমি বলেছিলাম যে শোনো, কবিতা কিন্তু অঙ্ক নয়, তোমার নামের মধ্যে এই যে অঙ্ক আছে সেটাকে তুমি একটু কবিতা লিখবার সময় ভুলে যেও, কেমন? এইটা শুনে কি অঙ্কিতা রাগ করলো? কিন্তু আমি তো শুধু খুদ ধরিনি, আমি তো ভালো কথাও বলেছিলাম অনেক। না, আসল কারণটা আমি বুঝতে পেরেছি। আমি আসলে ওই সপ্তাহে কিভাবে পুরস্কার গ্রহণ করতে হবে সেই উপায়টা তোমাদের জানাতে ভুলে গেছিলাম। মানস সিংহ এখানেও জিতে গেল। সত্যি কি ভুলমন রে বাবা। পুরস্কার সংগ্রহ করতে তোমার মোবাইল নম্বর ইমেল করো rotr@friendsfm.in এবং টিম ফ্রেন্ডস এফএম যোগাযোগ করে নেবে তোমার সাথে। আমরা ভ্যালেন্টাইন্স ডে এর সপ্তাহে ছিলাম, সেটাকে যারা খুব বড় ব্যাপার বলে মনে করছো তারা করো, কিন্তু আমার কাছে সত্যিকারের রিয়েলি একটা বড় ব্যাপার হলো আমরা বইমেলার সময়ে ছিলাম। কি বলছি, পরিষ্কার করে আরেকবার বলে দিই, আমরা বইমেলার সময়ে ছিলাম। এটা খুব ভালো ব্যাপার যে বইমেলাতে একদিন তোমাদের সঙ্গে সরাসরি আমি যোগ দিতেও পেরেছিলাম, সেই সৌভাগ্য আমার হয়েছে। তবে বইমেলার আরো প্রত্যক্ষ রেশ আমাদের এই প্রিয় অনুষ্ঠানে পড়বে না তাও কি হয়? পড়েছে। একটা দারুণ চিঠি পাঠিয়েছে অরিজিৎ লাহিড়ী। সেই চিঠিটাকেই আমি বেছে নিলাম এই সপ্তাহের সেরা চিঠি হিসেবে। ROTR উনো লেটার অফ দ্য উইক। চিঠিটা আজকে পড়া যাবে না, বেশ বড় চিঠি, রসিয়ে কষিয়ে পড়তে হবে। যদি মাথায় কোনো উত্তর আসে সেটাও দিতে হবে। বাকি কথা তোলা রইল। পরের শুক্রবার রাত্রি 8টায় হাজির হয়ে যেও আমাদের এই ঠিকানায়।